হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা নেক্সট মক নিয়ে এসেছি, যেখানে আমরা আরো 10টা প্রশ্ন ডিল করব এবং দেখব আরো কি নতুন জানা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, নরওয়েস্টার ইন আসাম ইজ নোন অ্যাজ বাই উইচ অফ দ্য ফলোইং নেম? নরওয়েস্টার, আসামে নরওয়েস্টার, আমাদের এখানে যেরকম নরওয়েস্টারকে কালবৈশাখী বলা হয়, সেরকম আসামে নরওয়েস্টার বা যেটাকে ঝড়, সেখানে সেই ঝড়টা কি নামে পরিচিত? আঁধি, ম্যাঙ্গো শাওয়ার, বরদয়শিলা, ব্লসম। সঠিক উত্তর হচ্ছে বরদয়শিলা। আসামে ওখানে বরদয়শিলা বলা হয়। কালবৈশাখীর আরেকটা নাম বরদয়শিলা, যেটা আমরা দেখতে পারি যে মার্চ থেকে শুরু হয় এবং যেটা মার্চের স্টার্টিং এ দেখা যায় অল্প অল্প করে, এবং সেটাই মনসুনের যে বৃষ্টির যে আবির্ভাব, সেটা নর্থ ইস্টে কিন্তু এটাই আনে এবং কনসিডারেবল ড্যামেজও করে লাইফ এবং প্রপার্টিতে। বরদয়শিলা, এটাকে আসামে বলা হয় বরদয়শিলা। নেক্সট হচ্ছে, which rivers flow to the western side of the town কুচবিহার? কুচবিহারের ওয়েস্টার্ন সাইডে কোন নদী বয়? সঠিক হচ্ছে তিস্তা। অপশন হচ্ছে তিস্তা, বি হচ্ছে তোর্ষা, সি হচ্ছে জলঢাকা, ডি হচ্ছে কালজানি। সঠিক উত্তর হচ্ছে বি, তোর্ষা। তোর্ষাকে বলা হচ্ছে সরো অফ কুচবিহার। তোর্ষাকে সরো অফ কুচবিহার বলার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে তোর্ষাকে বলা হয় যে এটা ফ্লাড ক্রিয়েশন করে, তার জন্য তোর্ষাকে সরো অফ কুচবিহার বলা হয়। এবং এটার যে ব্রাঞ্চেস গুলো সেগুলো বলে দেওয়া হচ্ছে, যে রিভার এন্টার কুচবিহার, এই রিভারটা এন্টার করে কুচবিহারে নর্থ বিটুইন তালুকস। কোথা থেকে এন্টার করে? লাটাবাড়ি ইন মাথাভাঙা আর বাক্সিবোস পুটিমারি ইন কুচবিহার সদর। এখান থেকে কিন্তু তোর্ষা রিভারটা কুচবিহারে এন্টার করে এবং সেটাকে সরো অফ বলা হচ্ছে, কারণ সরো অফ কুচবিহার, কারণ এটাকে বলা হয় যে কুচবিহারে ফ্লাড করবার জন্য তোর্ষার একটি প্রধান ভূমিকা পালন করে। ঠিক আছে, এবং আমরা জানি তোর্ষা নদী, তোর্ষা যেটাকে মাচু আমুচু বলা হয়, সেটা মেনলি চায়না, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশে দেখা যায়। এবং সিটিজ যেখান দিয়ে এটা বয় সেটা হচ্ছে যেরকম ফুৎসোলিং, জয়গাঁও, কুচবিহার, এটা এই সিটি এবং কান্ট্রিতে কিন্তু এটা বয়। আর তার মধ্যে প্রমিনেন্ট ট্রিবিউটারিজ তোর্ষা, সেটা হচ্ছে তার লেফট ট্রিবিউটারি, সেটা হচ্ছে কালজানি। ঠিক আছে, এবং তোর্ষা নদী কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশ দিয়ে যায়। এই আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিলাম তোর্ষা সম্পর্কে। নেক্সট হচ্ছে, the national flag was adopted by the Constituent Assembly of India on 22nd July 1947 and was presented to the nation at the midnight session of the Assembly on 14th August 1947 on behalf of। তো কি বলছে? ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আমরা জানি সেটা ধারণ করা হয়েছিল 22শে জুলাই 1947 এবং সারা নেশন মানে ভারতের সামনে সেটা প্রেজেন্ট করা হয়েছিল 14th August 1947। এটা বলছে যে কাদের বিহাফে, কাদেরকে উদ্দেশ্য করে এই মিডনাইট সেশনে এই আমাদের দেশের পতাকাকে দেখানো হয়েছিল, কাদেরকে উদ্দেশ্য করে? মাইনরিটিস অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, দ্য উমেন অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হচ্ছে সি, দ্যাট ইজ দ্য উমেন অফ ইন্ডিয়া। দেশের নারীদেরকে উদ্দেশ্য করে, সারা দেশের নারীদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ন্যাশনাল ফ্ল্যাগ যেটা ধারণ করা হয়েছিল 22শে জুলাই 1947 এবং on behalf of the women of India at the midnight session of the assembly on August 14, 1947 it was presented to the nation। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন, the president convenes and prorogues all session of the parliament in consultation with। প্রেসিডেন্ট কার সাথে কনসাল্ট করে কনভেন এবং প্রোরোগ করেন প্রত্যেকটা সেশন অফ পার্লামেন্টে? ঠিক আছে, সেটা কার সাথে কনসাল্ট করে? এ হচ্ছে স্পিকার, বি হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, সি হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার লিডার অফ অপোজিশন ইন লোকসভা, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি,
যে প্রেসিডেন্ট কনভেন এবং প্রোরোগ করে, দ্য প্রেসিডেন্ট কনভেন অ্যান্ড প্রোরোগ all sessions of the parliament in consultation with the prime minister. প্রাইম মিনিস্টারের সাথে কনসাল্ট করে কিন্তু সেই সব সেশন পার্লামেন্টে কনভেন এবং প্রোরোগ করে। এবং এটি কোন আর্টিকেলে পড়ে? এটি আর্টিকেল 85 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে দেখা যায় যে যে প্রেসিডেন্ট ফ্রম টাইম টু টাইম সামান করবে প্রত্যেকটা হাউস অফ পার্লামেন্টে এবং 6 মাস অন্তর ইন্টারভেন করবে। ঠিক আছে, এই যে ইন্টারভেন এবং কনভেন এবং প্রোরোগ এগুলো সবই তিনি করেন হচ্ছে প্রাইম মিনিস্টারের কনসালটেশন। নেক্সট হচ্ছে দ্য প্রিয়াম্বল টু আওয়ার কনস্টিটিউশন প্রোভাইডেড দ্যাট ইন্ডিয়া ইজ, আমাদের প্রিয়াম্বলটা কি বলছে? আমাদের প্রিয়াম্বলটা এক্স্যাক্টলি কি বলছে? আ সভরেন socialist democratic republic, a sovereign socialist secular democratic republic, a sovereign republic with a socialist pattern of society, a socialist secular and democratic republic। কোনটা বলছে এর মধ্যে থেকে প্রিয়াম্বল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, a sovereign socialist secular democratic republic। তোমাদের প্রিয়াম্বলের মূল কথাটা কি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign সভরেন মানে হচ্ছে কি? আমাদের ওপরে কোনো বাইরের কোনো ফরেন রুল থাকবে না, আমরা স্বাধীন। সোশ্যালিস্ট, আমরা সোশ্যাল কান্ট্রি। সেকুলার, আমরা সর্বধর্মকে আমরা রেসপেক্ট করি এবং কোনো বিশেষ ধর্মকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, প্রত্যেকটা ধর্ম আমাদের কাছে সমান। ডেমোক্রেটিক, আমরা ইলেক্ট করব আমাদের দেশকে কে চালাবে, আমরা সেই মানুষটাকে ইলেক্ট করব, আমাদের রিপ্রেজেন্টেটিভ বসাবো যে কিনা দেশটাকে চালাবে, সেটা আমরা ডিসাইড করব। রিপাবলিক একই মানে, অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and gives to ourselves this constitution. ঠিক আছে, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রিয়াম্বলটা কিন্তু মূল কথাটা এটা যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি সবাইকে দেওয়া হবে এবং প্রত্যেককে এমনভাবে দেওয়া হবে যাতে দেশের ইন্টিগ্রিটি এবং দেশের সম্মান, ইউনিটি যাতে রক্ষা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল কথা প্রিয়াম্বলের। রিপাবলিক, আমরা মনার্কি নই, আমরা রিপাবলিক, যেখানে আমরা সবাইকে আমরা স্বতন্ত্র, আমরা ইলেক্ট করব আমাদেরকে কে হেড করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, দ্য পাওয়ার টু প্রোরোগ the Lok Sabha rest with, the power to prorogue the Lok Sabha rest with, কে লোকসভাকে প্রোরোগ করতে পারবে, এই অধিকারটা কাকে দেওয়া হয়েছে? অপশন হচ্ছে the speaker, the president, the prime minister, the minister of parliamentary affairs। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, প্রোরোগ মানে হচ্ছে কি? প্রোরোগ মানে হচ্ছে টার্মিনেশন অফ এ সেশন অফ রাজ্যসভা, লোকসভা। প্রোরোগ মানে হচ্ছে সেশনটাকে বন্ধ করে দেওয়া, সেশনটাকে বন্ধ করে দেওয়া। এই অধিকারটা আছে হচ্ছে শুধুমাত্র প্রেসিডেন্টের। কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 85(2) কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্য প্রেসিডেন্ট মে ফ্রম টাইম টু টাইম প্রোরোগ দ্য হাউসেস অর আইদার হাউস। যখন তার মনে হবে তখন সে এই প্রোরোগ পাওয়ারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ইন্ডিয়ান ইকোনমি ইজ, ইন্ডিয়ান ইকোনমি কোন ধরনের ইকোনমি? সোশ্যালিস্টিক ইকোনমি, গান্ধিয়ান ইকোনমি, মিক্সড ইকোনমি, ফ্রি ইকোনমি। সঠিক উত্তর হচ্ছে কি সি, ইন্ডিয়া হচ্ছে কি মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে কি? যেটা হচ্ছে দুটোর কম্বিনেশন, ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, দুটোর কম্বিনেশন যেখানে হচ্ছে সেটাকে আমরা কি বলছি? মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমিক সিস্টেম কি কেন এটা সুবিধাজনক? কারণ এটা প্রাইভেট প্রপার্টিকে প্রোটেক্ট করে এবং ইকোনমিক ফ্রিডম এবং একটা অদ্ভুত ইকোনমিক ফ্রিডম দেয়, যেখানে অবশ্যই গভর্নমেন্টেরও ইন্টারফারেন্স থাকবে, কিন্তু প্রাইভেটেরও সাহায্য নেওয়া হবে যাতে আমাদের যে সোশ্যাল এইমস সেগুলো যাতে আমরা
রিচ করতে পারি। তো ইন শর্ট প্রাইভেট এবং পাবলিক সেক্টর দুজনে হাত মিলিয়ে কাজ করবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ডেফিসিট ফিনান্সিং ইমপ্লাইজ। ডেফিসিট ফিনান্সিং কথাটার এক্সাক্ট মানে কি? ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি, ঠিক আছে? ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি এবং ফিনান্সিং মানে ফিনান্সিং আমরা বুঝতে পারছি এই কথাটা থেকে যেটা ইকোনমিক রিলেটেড। তো ঘাটতি ফিনান্সিং কি করে মানেটা কি এক্স্যাক্টলি? প্রিন্টিং নিউ কারেন্সি নোটস, রিপ্লেসিং নিউ কারেন্সি উইথ worn out কারেন্সি, পাবলিক এক্সপেন্ডিচার ইন এক্সেস অফ পাবলিক রেভিনিউ, পাবলিক রেভিনিউ ইন এক্সেস অফ পাবলিক এক্সপেন্ডিচার। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাবলিক এক্সপেন্ডিচার ইন এক্সেস অফ পাবলিক রেভিনিউ। ডেফিসিট ফিনান্সিং বা ডেফিসিট বলতেই বোঝা যাচ্ছে ঘাটতি। ঘাটতি মানে কি? মানে ব্যয়টা আয়ের থেকে অনেক বেশি হচ্ছে, ব্যয়টা এক্সপেন্ডিচারটা অনেক বেশি হচ্ছে রেভিনিউ ক্রিয়েশনের থেকে, মানে ব্যয় আয়ের থেকে বেশি। ইট ইজ এ প্র্যাকটিস অ্যাডাপ্টেড ফর ফিনান্সিং দ্য এক্সেস এক্সপেন্ডিচার উইথ আউটসাইড রিসোর্সেস। তো মেনলি যখন এরকম দেখা যায় যে ডেফিসিট হচ্ছে, সেক্ষেত্রে সেই গ্যাপটা কি করে ফিল আপ করা হয়? গ্যাপটা বিভিন্ন জায়গা থেকে বড় করা হয়। যেরকম বন্ড বিক্রি করে দেওয়া হয়, নিউ কারেন্সি প্রিন্ট করা হয়, এইভাবে কি হয়, এই যে এক্সপেন্ডিচার রেভিনিউ গ্যাপ এটাকে ফিল আপ করার চেষ্টা করা হয়। নেক্সট হচ্ছে ফর রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্স্যুরেন্স সেক্টর অফ দ্য কান্ট্রি দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্মড সেবি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো ইন্স্যুরেন্স সেক্টরের রেগুলেশন ডেভেলপমেন্টের জন্য কে বসে আছে যে এটাকে চালাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তার কাজ কি? ইস্যু টু দ্য অ্যাপ্লিকেন্ট আ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন। তার যাবতীয় ইন্স্যুরেন্স রিলেটেড যাবতীয় কাজ সেটা কিন্তু IRDA কে কিন্তু দেওয়া আছে। প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য পলিসি হোল্ডার্স থেকে শুরু করে স্পেসিফাইং রিকুইজিট কোয়ালিফিকেশন, কোড অফ কন্ডাক্ট, প্র্যাকটিক্যাল ট্রেনিং, যারা কিনা এই যে এজেন্টস, এই যে LICর এজেন্টস থেকে শুরু করে বিভিন্ন যে ইন্স্যুরেন্স সেক্টরের যে এজেন্টস থাকে তারা কোয়ালিফাইড কিনা সেটা দেখা, পলিসি হোল্ডার্স তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা, বিভিন্ন কাজ যেরকম প্রমোটিং এফিসিয়েন্সি ইন কন্ডাক্ট অফ ইন্স্যুরেন্স বিজনেস, চার্জেস কি নিচ্ছে, প্রত্যেকটা জিনিস, ইন্টারমিডিয়েটস কারা আছে তারা ঠিকঠাকভাবে নিচ্ছে কিনা, তারা কোনো ম্যাল প্র্যাকটিস করছে না কিনা, এই সব কিছুই কিন্তু IRDA দেখে। ঠিক আছে? আরো আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছি IRDA সম্পর্কে, এটা পড়ে নেবেন। আচ্ছা, নেক্সট, ইন উইচ ইয়ার দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ টেকেন ওভার বাই দ্য গভর্নমেন্ট? কোন বছর RBI কে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে? 1945, 1948, 1952, 1956। সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ 1948। The Reserve Bank of India was nationalized with effect from 1st January 1949 on basis of the Reserve Bank of India transferred to Public Ownership Act 1948. All shares in the capital of the bank were deemed transferred to the central government on payment of a suitable compensation. তো 1948 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকে টোটালি নিয়ে নেয়।